সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়, বাংলাদেশ আজ এক অতল গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছে। একটি বিধ্বস্ত রক্তাক্ত জাতি তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে। পুরো দেশ আজ এক বিশাল কারাগার, এক ফাঁসির মঞ্চ, এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কি চমৎকার বাক্যচয়ন! খুনি ফ্যাসিস্ট ইউনূস একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুটেরা এবং দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক। তার সর্বগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে আজ রক্তশূন্য করে ফেলেছে এবং আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে। এই চরম সংকটে পুরো জাতিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি সেবাদাস পুতুল সরকারকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী সন্তান ও কন্যাদের এগিয়ে আসতে হবে। শহীদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে। আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে। শেখ হাসিনার এই অডিও বার্তার যদি একটি রাজনৈতিক পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করা হয়, তবে এর শব্দচয়ন, সুর এবং লক্ষ্য বস্তুর গভীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বা একদম সেই ডাক্তারির দিক উন্মোচিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই ভাষণটি ছিল একটি অ্যাগ্রেসিভ রেসাসিটেশন। মৃতপ্রায় রেসাসিটেশন মানে যে যখন কোনো মানুষ তার অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার জ্ঞান ফিরছে না, শ্বাস চলে যাচ্ছে, প্রায় শ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না নাড়ি, তখন তার মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দিতে হয়, তাকে শ্বাস দিয়ে তার শ্বাস ফিরিয়ে আনতে হয়। এই এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের কোনো বাস্তবে সেইভাবে তাদের কোনো রকম প্রচার কিংবা তাদের দেখা যাচ্ছে না মাঠে। সুতরাং এই সময়কে মৃতপ্রায় যদি ধরা হয়, এই মৃতপ্রায় রাজনৈতিক অস্তিত্বকে পুনরুজ্জীবিত করার একটা জোরালো চেষ্টা গতকাল এইভাবে অ্যাগ্রেসিভ রেসাসিটেশনের মাধ্যমে করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার আমিও বললাম প্রধানমন্ত্রী, কারণ তিনি হচ্ছেন ডি জুরে আর ডি ফ্যাক্টো, মানে একটা হচ্ছে বাস্তবের প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো, আর একটা হচ্ছে খাতায় কলমে আইনত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর এখন যারা আছে, যারা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, ওই মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন ডিফ্যাক্টো এবং এটা হচ্ছে অবৈধ। এবার তিনি কি করলেন, এই বার্তাটির এই পোস্টমর্টেম রিপোর্টটা আমি একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার একটু নতুনভাবে। বক্তব্য প্রথম হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, শেখ হাসিনার যে বাহ্যিক তার যে অ্যাপিয়ারেন্স, তার যে ছবিটা কাল ভাষণের সময় ছিল সেটা দেখুন এবং তার সুর এবং টোনটা ভাবুন। তিনি একটি শাড়ি পরে অত্যন্ত সাধারণভাবে তিনি এসে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে তার ভাষণটা শোনানো হলো। এইটাই তো ছিল। এর মধ্যে থেকে তাহলে বোঝা যায় যে তিনি অত্যন্ত সাধারণ হয়ে কিন্তু খুব দৃঢ় স্বরে তিনি তার বক্তব্য পেশ করেছেন, থেমে থেমে আস্তে আস্তে প্রগাঢ় তার বিশ্বাসের ভেতর থেকে। বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন, অতল গহ্বর, অ্যাবিস, ব্লিডিং, রক্তাক্ত, ভ্যালি অফ ডেথ, মৃত্যু উপত্যকা। এই শব্দগুলির ব্যবহার হচ্ছে একটি হাইপারবোলিক ট্রমা বা চরম একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করে। এটা শ্রোতার মনে ভয় এবং অস্থিরতা তৈরি করে। আমার দেশ আজ কোথায় গেছে, কোথায় রয়েছে আমরা? এই বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর এটা তিনি যেটা শব্দ ব্যবহার করেছেন, চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল। দ্বিতীয় আমরা আসি প্যাথোলজিক্যাল অ্যানালিসিসে। বক্তব্যে ডাক্তার ইউনূসের বিরুদ্ধে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে
তা রাজনৈতিক সমালোচনার সঙ্গে সঙ্গে ইউনূসের ব্যক্তিগত কালো পরিচয়গুলোকেও বিশ্বের সামনে উন্মুক্ত করে দিল। দেশের মানুষ ইউনূসকে এসব বিশেষণে আগে থেকেই বিশেষিত করেছে, এবার বিশ্বও জানবে, অর্থাৎ অল আউট লড়াইয়ের ডাক দিলেন। আক্রমণের ধরনটা দেখুন, তিনি ইউনূসকে বলছেন সুদখোর, অর্থ পাচারকারী, বিশ্বাসঘাতক, এবং তার জন্য কি ডায়াগনোসিস করলেন রোগের তিনি? প্রতিপক্ষকে নৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করার মাধ্যমে নেত্রী তার নিজের সরকারের ওপরে যে অভিযোগ করা হয় 15 বছরের ফ্যাসিস্ট শাসন, সেই শাসনকে যে বৈধ ছিল আজকের বাংলাদেশের সাথে তার সময়ের বাংলাদেশের একটা তুলনা করে এবং ইউনূসের চরিত্রগত পার্থক্যতা দেখিয়ে দিয়ে তিনি বলে দিলেন তার শাসনের বৈধতা। ইউনূস শাসনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের মাধ্যমে তার সরকারকে অনেক ভালো রাজনৈতিক স্পেস দিলেন বিশ্বের সামনে। এরপরে আসুন কার্ডিওভাস্কুলার সিস্টেম, আবেগ ও জাতীয়তাবাদকে তিনি কিভাবে ব্যবহার করেছেন, তিনি কি বলেছেন। তিনি বারবার স্পিরিট অফ লিবারেশন ওয়ার, বাংলাদেশের জন্মই তো হচ্ছে এই লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং সংবিধানের কথা তিনি উল্লেখ করেছেন বারবার। এর কার্যকারিতাটা কি? তার দলীয় কর্মীদের শুধু নয়, দলের বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটা ইমোশনাল কানেক্ট বা আবেগীয় সংযোগের তিনি চেষ্টা করলেন এবং সেটা করতে সমর্থ হলেন। এটি এই বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, এগুলো হচ্ছে বাংলাদেশের শরীরের মূল ধমনী। এই ধমনী কেটে রক্তপাত করা হচ্ছে, এখন মেরে ফেলার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশকে। এই কথা তিনি বুঝিয়ে দিলেন, যা শুনে কর্মীদের রক্তে উদ্দীপনা যোগাবে। সংবিধানের দোহাই দিয়েও তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বেআইনি পুতুল সরকার, বিদেশের হাতের খেলনা। এরপরে আসুন নার্ভাস সিস্টেম, কৌশলগত সংকেতটাতে তার বক্তব্যে কি উঠে আসে। বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সরাসরি ওভারথ্রো করা, ইউনূস সরকারকে উৎখাত করার ডাক দেয়া। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঝে একটি ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করা। অর্থাৎ হয় রাজপথে নেমে প্রতিরোধ করো, এই প্রতিরোধে নামার ভাষাটা শেখ মুজিবরের মতো, বঙ্গবন্ধুর মতো সেই এক টোনে নয়, কিন্তু সেই একই কথায় কিন্তু এখানে উঠে এসেছে যে হয় রাজপথে নেমে প্রতিরোধ করো, নয়তো অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় থাকো। ভাষণের খুব লক্ষণীয় বিষয়, তিনি কিন্তু পথে পথে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে দিয়েছেন। তাহলে পোস্টমর্টেম টেবিলে কি মূল পাওয়া গেল? ব্যবহৃত তিনি অক্সিজেন হিসেবে, তিনি ফুসফুসে অক্সিজেন হিসেবে তিনি সংবিধান পুনরুদ্ধার, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, এসব শব্দগুলো ব্যবহার করেছেন, এইগুলোকে নিয়ে এসছেন। আন্তর্জাতিক মহলে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কৌশলটা কি? না, ইউনূস হচ্ছেন, এই সরকার হচ্ছে বিদেশি সেবাদাস, সার্বভৌমত্বের ভয় দেখিয়ে সাধারণ মানুষের যে সার্বভৌমত্ব চলে যাচ্ছে এই সরকারের হাতে, এইটা বলে তিনি মানুষের জাতীয়তাবাদকে তিনি এগিয়ে নিয়ে চলে যাওয়ার পথে বড় তিনি সংকেত দিলেন এবং সেই কথা বললেন। এরপরে দেশকে মুক্ত করতে গেলে লিভারের ডিটক্সিকেশন, সেটা করতে গেলে কি করতে হবে? তিনি দুর্নীতিবাজ ও লুটেরা এদেরকে দেশ থেকে, এরাই সব কিছুর মূল, এদেরকে, কারণ তার সময় তো সত্যিই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, তারা 38% থেকে দারিদ্র সীমা সেটা 18%-এ নামিয়ে এনেছিল, এটা কম কথা নয়। এবং তিনি এই সব কিছুর পেছনে তিনি কিসের ওপরে ভিত্তি করে তিনি এই তার যে লড়াইয়ের আগামী দিনের কাঠামোটা তৈরি করছেন, সেটা কিসের? মুক্তিযুদ্ধের চেতনার ওপরে ভিত্তি করে। এই অডিও বার্তাটি
কোনো নমনীয় রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয় না, বরং এটি একটি তীব্র এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল বা অস্তিত্ব বাঁচাবার লড়াইয়ের ঘোষণা। ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি মূলত তৃণমূল কর্মীদের এই বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ এখনো মাঠ ছাড়েনি, আর এবার ঘরে বসে থাকার দিন শেষ, এখন লড়াই করে বাঁচতে হবে। এই লড়াইয়ে আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরির জন্য ছিল কালকের সভা। পশ্চিমা বিশ্ব এবং ভারতের কাছে জামাতকে, ভারত তো চেনেই জামাতকে, কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে জামাতকে একটি চরমপন্থী নাশকতাবাদী মৌলবাদী শক্তি হিসেবে উপস্থাপন করলেন। বিএনপির সমালোচনা না করে কেবল জামায়াতকে আক্রমণ করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে বাংলাদেশে উগ্রবাদ মাথাছাড়া দিচ্ছে। এটি আন্তর্জাতিক মহলের ব্যাপকভাবে তিনি কিন্তু ছড়িয়ে দিলেন। এরপরে আসি নির্বাচনী সমীকরণ নিয়ে তিনি কি ভাবছেন, সেটাও কিন্তু উঠে এসেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তিনি হয়তো বিএনপিকে একটা সিগন্যাল দিতে চেয়েছেন যে ভবিষ্যতে কোনো এক পর্যায়ে আওয়ামী লীগ বিএনপির সাথে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনার পথ খোলা রাখবেন। সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার কালকের ভাষণকে কেউ কেউ নরম ভাবতেই পারেন, কিন্তু এই অডিও বার্তাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু পলিটিক্যাল শকওয়েভ তৈরি করেছে। যারা বুঝবার বিপক্ষে বসে যারা বুঝবার তারা কিন্তু সব ভালোই বুঝতে পেরেছে। অন্তর্বর্তী সরকার কি প্রতিক্রিয়া দিয়েছে একটু বলি। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। তারা সরকারের উচ্চপদস্থ পর্যায় থেকে বলা হয়েছে, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়াকে বন্ধুত্বের পরিপন্থী এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে সরকার। এটা পাগল না হলে এই কথা বলে না। দুদিন আগে বাংলাদেশ থেকে তার পরিবারের সমস্ত দূতাবাসের কর্মীদের ফেরত নিয়ে এসে বা কর্মীর পরিবারদের ফেরত নিয়ে এসে ভারত তার যা বক্তব্য সেটা বুঝিয়ে দিয়েছে, এবং গত 1.5 বছর ধরে একটু একটু করে বোঝাচ্ছিল, এখন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। সুতরাং বন্ধুত্বর পরিপন্থী এখন বাংলাদেশ ভারতের বন্ধু নয়, এটা ভারত পরিষ্কার করে বলে দিয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল, তার অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিদেশে বসে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নাকি নেওয়া হতে পারে। নাও না, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একবার তো মৃত্যুদণ্ড দিয়েছ, আরও 100টা মৃত্যুদণ্ড দেওয়া হয় না, শরীর তো একটাই, কটা মৃত্যুদণ্ড দেবে? রাজনৈতিক দলগুলোর অবস্থান কিন্তু বেশ চমৎকার। বিএনপি নেতারা বেশ সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছেন। জামাতের প্রতি আমেরিকার সমর্থন নিয়ে বিএনপি ইতিমধ্যেই চূড়ান্ত ক্ষুব্ধ। ভোটে জালিয়াতি করে ইউনূস জামাতকে জেতাবেন, সে কিভাবে জেতাবেন তার অনেক খবর বেরিয়ে আসছে, সেটাও দেখছে বিএনপি। একটা খবর এর সাথে ঝড়ের বেগে বইছে ভেতর ভেতর যে 12ই ফেব্রুয়ারি তৈরি হয়ে মাঠে নামবে বিএনপি এবং ভারত তাদের সমর্থনেও থাকবে। আর আওয়ামী লীগ সঙ্গে থাকলে তো কথাই নেই, সরকার বিরোধী শক্তির জোর তো বাড়বে। তাহলে সেটাই কি গৃহযুদ্ধের শুরু হতেও পারে? জামাতে ইসলামী, স্বাভাবিকভাবে জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে কালকের হাসিনার এই ভাষণের, এবং দিল্লিতে বসে এই ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় ভারতেরও সমালোচনা করেছে। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু এই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে প্রধানত ইতিবাচক। সাধারণ মানুষ প্রকাশ্যে চিৎকার করে বলছে, এর চেয়ে শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম। সাধারণ মানুষ খুশি এটা ভেবে যে জননেত্রী অবসরের কথা বলছেন না, রুখে দাঁড়াবার কথা বলছেন, তার মানে তিনি যুদ্ধের জন্য তৈরি, আর তিনি নেতৃত্বে থাকলে বাংলাদেশের মানুষের জয় অনিবার্য। মানুষ বুক বাঁধছে সেই আশায়। এই হলো কালকের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের একটা পোস্টমর্টেম। কেমন